মানে যদি আমরা ধরি যে গ্রাফিতি যদি বলি, তাহলে এটা তো অবশ্যই ইউরোপে বলে গ্রাফিতি, এবং এটা একেবারে যুবকদের সংস্কৃতি, ইউথ কালচারের সাথে সম্পর্কিত। হ্যাঁ, তো ইউথ কালচারের এটা একটা এক্সপ্রেশন, এবং এটা একেবারে স্ট্রিট ওয়াইজ কালচার আর কি, রাস্তার সংস্কৃতি। রাস্তায় যে যুদ্ধগুলি হয়, বিশেষ করে ইউরোপে বিভিন্ন শহরে, লন্ডনে যেরকম পুলিশের সাথে বর্ণবাদের বিরুদ্ধে যেসব ইয়েগুলো হতো সিক্সটিজে, যেরকম এক ধরনের সমাজতন্ত্রের দাবিতে যে যুদ্ধগুলো হতো, আয়ারল্যান্ডের মুক্তির দাবিতে যেসব যুদ্ধগুলি হতো, তারা তো আর অস্ত্র হাতে যুদ্ধ করতো না। তো তাদের অস্ত্রটা আসলে শেষমেশ অনেকভাবে প্রকাশ পেত, লেখালেখিতে প্রকাশ পেত, কবিতায় প্রকাশ পেত। তো সেগুলো তো আবার এলিট কালচারে চলে যায়, কিন্তু যেটা জনতার মধ্যে থাকে, আমার মনে হয় সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সেটা হলো যে ইমার্জেন্সি আর্ট, যেটা, যেই আর্টটা আমি একেবারে পুলিশকে না মেনে, অথরিটিকে অস্বীকার করে, যেখানে যেসব দেয়ালে আমি কোনোদিন ছবি আঁকতে পারবো না, সেসব দেয়ালে ছবি আঁকে আমি পালিয়ে গেলাম, রাতের অন্ধকারে এসে ছবি আঁকে পালিয়ে গেলাম। আমাদের এখানে দেখা গেল কি, যেমন সুবোধ তুই পালিয়ে যা, হ্যাঁ, সুবোধ এখন কোথায়, সুবোধ কোথায় গেল, এই ধরনের যে আসলো আর কি। তো সেটা যদি একটা মিডল ক্লাসের ইয়েকে রিপ্রেজেন্ট করে, তারপরে এটার ফলাফল আছে কিন্তু, এটা আমাদেরকে ভাবায়, এটা নিয়ে কিন্তু গল্প তৈরি হয়। তো গ্রাফিতি আমার মনে হয় সেইটাই একটা কাজ করে আর কি, যে বৃহত্তর জনগোষ্ঠীর সাথে একটা সম্পর্ক তৈরি করে। আর আমরা ব্যাংকসের কথা জানি, সারা পৃথিবীতে অনেক অনেক শিল্পী ঘুরে বেড়ায়, অনেক অনেক বড় বড় এক্সিবিশন হয়। সেটা কিন্তু একটা ব্যক্তিগত জায়গা থেকে হলেও, ওইটার একটা সামাজিক বড় পরিপ্রেক্ষিত থাকলেও, যে জায়গাটা অনুপস্থিত থাকে সেটা হচ্ছে যে সংগ্রামের জিনিসগুলি কি আসে কিনা সবসময়। কারণ আমি তো হতে পারি যে আমি একজন ভালো ফিগারেটিভ আর্টিস্ট, আমি হয়তো এমন এমন আখ্যান সামনে নিয়ে আসছি যেটা দেখা গেল ঠিক সংগ্রামটা ধরে না। সংগ্রাম ধরে হয়তো দেখা গেল শুধুমাত্র এস এম সুলতান, তার মতো করে। কিন্তু এইখানে গ্রাফিতি এমন একটা জায়গা যেখানে একেবারে, যেটা বললাম, ইউথ কালচার আর কি। ইউথ কালচারের সুবিধাটা হচ্ছে গিয়ে যে আমার এই মুহূর্তের যে অনুভূতি, এই মুহূর্তে আমার যা দরকার, সেই সব কথাগুলি আমি লিখে ফেলতে পারবো। তো ফলে গ্রাফিতির মধ্যে দুইটা জিনিসই আমরা পাচ্ছি, আমরা ছবিও পাচ্ছি, আবার লেখাও পাচ্ছি। এবং ব্যাংকসির কাজে, এবং তারও আগে যদি আমি ধরি ফরাসি দেশে, ব্ল্যাক লো রাত বলে একজন, হ্যাঁ, আমি আশা করি উচ্চারণ তো ঠিকই করছি, ফরাসি উচ্চারণ তো আমাদের একটু ভিন্ন রকম হয়, আমাদের জিভে আসেও না। তো সেই যে শিল্পী, এই যে শিল্পীরা, এই শিল্পীরা যেটা করেছেন সেটা হলো, যেমন 1968-এর, 1968 সালে প্যারিসের যে গণ আন্দোলন, এবং এটা ছাত্রদের গণ আন্দোলন, সেই আন্দোলনের একটা একটা চেহারা দিতে চাচ্ছে, এবং সেটার কন্টিনিউশন রাখা আর কি। তো গ্রাফিতির মাধ্যমে সেটার কন্টিনিউশনও থাকে। নিউ ইয়র্কে যদি ধরি, নিউ ইয়র্কে নানান শিল্পীরা যখন আসলেন, অনেক শিল্পী কিন্তু তাদের জন্মই রাস্তায়, গ্রাফিতির মাধ্যমে। কিথ হেয়ারিং একজন খুবই নামকরা শিল্পী, তার নামটাই হলো গিয়ে আসলে গ্রাফিতি করা, এবং তার গ্রাফিতি অনেকটা লাইনের মধ্যে দিয়ে কিছু ফিগার করা, এবং সেটাই তার প্রতিবাদী ভাষা। কিন্তু পরে তাকে গ্যালারিগুলো আসলে আস্তে আস্তে অ্যাবজর্ব করে নিল, এবং বড় শিল্পী হিসেবে ইমার্জ করলো। ইউরোপে যত বড় শিল্পী, তাদের মধ্যে একজন কিথ হেয়ারিং হলো আর। তো আমাদের দেশে যেটা দেখলাম সেটা হলো ব্যাংকসির কিছুটা অনুসরণে আমরা নানান রকম কাজ দেখছিলাম। কিন্তু আমি আরো আগের কথা মনে করতে চাই। সেটা হচ্ছে, আমি যখন ছোট ছিলাম, আমি কোনো ক্লাসে পড়তাম না, মাত্র দেশ স্বাধীন হলো, তখন স্পিরিটটাই অন্যরকম। সবাই সবাই যেন আমরা একটা নতুন দেশ গড়বো, এরকম একটা অবস্থা ছিল। হ্যাঁ, 71 তো একটা বিরাট ঘটনা আমাদের জন্য। তো এই যে অনুভূতিটা, এই অনুভূতির মধ্যে আবার দুটা ভাগ হয়ে গেল, আওয়ামী লীগ, জাসদ হয়ে গেল। ওই আওয়ামী লীগ থেকেই জাসদ তৈরি হলো, যারা সমাজতন্ত্র চায় এবং যারা লিবারেল ডেমোক্রেসিতে থাকতে চায়। এই যে দুইটা ভাগ হয়ে গেল, আমরা দেখতাম যে নৌকার ইয়ের উপর দিয়ে মশালের চিহ্ন কোথায় কোথায় গ্রাফিতি করে চলে যাচ্ছে। তো এই মশালের চিহ্নটাই কিন্তু স্টেনসিল করা ছিল। তো এই স্টেনসিল আমরা ছোটকালে দেখে বড় হলাম। আমরা জিজ্ঞেস করতাম যে, আচ্ছা, যেহেতু আমার কাকা মুক্তিযোদ্ধা ছিলেন, তো কাকাকে জিজ্ঞেস করতাম যে এরা কারা, মানে এই মশালটা সুন্দর লাগে। আমি আমি ছোট ছিলাম তো, তো আমার কাছে তো ইমেজটা স্ট্রং, নৌকার ইমেজটাও সুন্দর লাগে, মশালটাও সুন্দর লাগে।
তো এই আমাদের প্রথম গ্রাফিতি দেখা, কিন্তু আসলে ওইটাই কিন্তু গ্রাফিতি। তার কারণ এটা রাতের অন্ধকারে এসে হঠাৎ করে করে দিয়ে চলে যেত। সকালবেলা দেখতাম যে একটা দেয়ালে এই মশালটা এবং একটা স্লোগান বা জাস্ট তাদের উপস্থিতি, জাসদ, এই উপস্থিতিটা তারা দেখালো আর কি। তো সেটার কন্টিনিউশন হিসেবে যদি ধরি, আমি এই যে দেখলাম আমরা নানানভাবে এই ধরনের কাজটা আসলে এখনকার সময়ের স্টেনসিলের যে ধরনটা সেটা আমরা দেখতে পেলাম আর কি। আর আন্দোলনের কথা যদি বলি, আন্দোলনে আসলে নানান রকম কাজ হয়েছে। এখন এক ধরনের কাজ হচ্ছে যেটা ওই যে রাজীব দত্ত এক জায়গায় লিখেছে যে এখনকার কাজগুলি ভোতা আর আগের কাজগুলো আসল গ্রাফিতি। তো কোন জায়গা থেকে এটা বললো? তার কারণ হচ্ছে আমি যদি প্ল্যান করে সুন্দর করে একটা কিছু করি, সেটা আসলে ইমার্জেন্সি এস্থেটিকের আওতায় পড়ছে না। হ্যাঁ, আমি তো এখন একটা জায়গায় স্টেবল, মানে অন্তত আগের তুলনায় একটা স্টেবল, আমার যুদ্ধ অবস্থা থেকে আমি একটা স্টেবল জায়গায় আসলাম। আমরা একটা স্বপ্ন দেখতে পাচ্ছি যে ঠিক আছে, এখন এই গণ আন্দোলনের এই বিরাট বিস্ফোরণের থেকে আমরা এটা একটা কিছুর দিকে যাচ্ছি আর কি। তো এই অবস্থায় মাথা মস্তিষ্ক যেভাবে কাজ করে এবং আমার স্ট্র্যাটেজি যেভাবে কাজ করে, আমার চিন্তা যেভাবে কাজ করে, আর যখন আমি যুদ্ধাবস্থায় ছিলাম, যখন স্ট্রিটে আমাকে পুলিশ এবং বিজেপিকে ফাইট করতে হচ্ছে, হ্যাঁ, ছেলেগুলো যখন তখনকার যে স্ট্র্যাটেজি দুটো মেলে না। আমি যেমন ছবি তুলতে তুলতে আসলাম আমি শিশু একাডেমি থেকে, তো সেটার মধ্যে দেখা গেলে দুইটা ধরনই আমি পেলাম। কিন্তু একটা হচ্ছে একেবারেই স্প্রে পেইন্ট দিয়ে লেখা, হ্যাঁ, নানান রকম লেখা একটার উপর একটা পড়ছে আর কি, এবং এটার মধ্যে ইংরেজিতেও লেখা আছে। হ্যাঁ, আবার নিহত লেখা, নিচে শহীদ, নিহততে কাটা। এই যে রাজনীতি, এই রাজনীতি কিন্তু হচ্ছে গিয়ে যে আমার স্লোগানটা, আমার ভাবটা যাতে সাথে সাথে জনমানুষের কাছে পৌঁছায় যায় আর কি। যেমন হোপ হ্যাজ নো কারফিউ, কারফিউর মধ্যে এটা লিখে একজন দৌড়ে চলে গেছে। তো এই যে ধরনটা, এটা কিন্তু এটাকে সত্যিকার অর্থে ইমার্জেন্সি এস্থেটিক বলা যায়। ক্যাম্পাসে রাজনৈতিক আলাপ চলবে, বিরাট করে চলবে, লিখে চলে গেছে। কোনো এই যে সকল সৌন্দর্য বোধ ওইটা হয়তো নাই, কিন্তু শেষমেশ অনেক অনেক লেখার মধ্যে দিয়ে এটার একটা সৌন্দর্য বোধ তৈরি হয় আর কি। সেইটাকেই আসলে বলা যায় যে এটা হলো ইমার্জেন্সি এস্থেটিক। এই এস্থেটিক আসলে আমি ভেবে চিন্তে করি নাই, আমার যুদ্ধাবস্থায় আমি করলাম। তো এখন যেটা দেখা যাচ্ছে, এটার উপরে আমরা আরো জিনিস করছি, সেটার মধ্যে ভাবনা চিন্তার অবকাশ আছে কিন্তু। তো সেটাও ফেলে দেওয়ার কিছু না, সেটা যদি ভোতাও হয় সেটাও আসলে ধরা যায় গ্রাফিতি, কারণ গ্রাফিতির মধ্যে সবই আছে, ইমেজ আছে, কারণ এটার মধ্যে শার্পনেস আছে কিনা সেটুকু দেখা, যেটাকে ইংরেজিতে বলে এজিনেস আর কি, এজটা আছে কিনা, যে এটার মধ্যে ধার আছে কিনা, এজ মানে ধার, বাংলায় যদি আমরা করি আর কি। হ্যাঁ, তো এই ধারটা আছে কিনা। যেমন আমি একটা দেখলাম যে অদ্ভুত এক হাত আঁকা বিপ্লব, তো এই যে স্পিরিট, এই স্পিরিটটা ওইটারই কন্টিনিউশন ধরা যায়। হ্যাঁ, তারপর আবার যে জাস্টিস যদি আমি চাই, জাস্টিস চাই, নট টিরানি, হ্যাঁ, ইংরেজিতে লেখা। তারপরে এই বাংলায় মসজিদও থাকবে, মন্দিরও থাকবে, শিল্প থাকবে। লেখা কিন্তু কাঁচা, লেখা কিন্তু খুবই কাঁচা। আমরা যাকে বলি কি বলতাম যেন, চিকা মারা। আমি নিজেও চিকা মেরেছি বামপন্থী বিভিন্ন মহলের ডাকে গিয়ে। হ্যাঁ, ছাত্র ফেডারেশন করতাম, ছাত্র ফেডারেশনে আমি করে দিতাম। আমার হাতের লেখা খুবই খারাপ ছিল, বানান ভুল করে ফেলতাম, আকার বাদ দিয়ে চলে যেতাম। কিন্তু ওই জিনিস আর এটা কিন্তু এক না। এটা হচ্ছে যে এমন একটা এস্থেটিক যেখানে আসলে অনেক সুন্দর করে জিনিসটাকে উপস্থাপনার কোনো দায় নাই, মেসেজটা পরিষ্কার করে, একেবারে মেসেজ পরিষ্কার। আর স্টেন্সিলের দিকটা হচ্ছে এরকম যে যখনই আমরা স্টেন্সিলের কাজ দেখি, তখন আবার এটা ঘর থেকে করা, ওইটার একটা আবার কিন্তু একটা এস্থেটিক দাঁড়ায় যায়। পলিশড হলেও ওই এস্থেটিকের একটা মজা, যেটা আমি বললাম যে মশাল নৌকা আমরা যে দেখতাম, এইটা কিন্তু একেবারে সুন্দর করে কাটা এবং সেই সৌন্দর্যটা বোঝা যায়। ওই পরিচ্ছন্নতা আবার একেবারে এমন না যে যে মধ্যবিত্তের এস্থেটিক দেখানো পরিচ্ছন্নতা, ওইটার মধ্যেও ইমার্জেন্সি এস্থেটিকের যে গন্ধটা সেটা কিন্তু থাকে। পপুলার আর্ট মানে কি? পপুলার আর্ট তো একেবারেই যেমন একটা সাইনবোর্ড বানালে আমি কি করব, তাই না? তো এটা তো স্ট্রিটেই টানার বর্ণ। হ্যাঁ, সেটা হয়তো অ্যাড ফার্মের সূত্রে এখন অনেক পলিশড হয়ে গেছে, ক্যামেরার সূত্রে এটা হয়তো অনেক মনে হচ্ছে যেন ওরে বাবা কি ধরনের অ্যাটমসফিয়ার তৈরি করা ছবি, এই ছবিগুলো তো আগে ছিল না। পপুলার আর্টের আগের যে ফ্ল্যাটনেস, হ্যাঁ, এমনকি যদি ধরি যে বাংলাদেশে যে পপুলার আর্ট হতো রিক্সা পেন্টিং, এটা যদি ধরি যে শহুরে পপ আর্ট, হ্যাঁ, আবার যদি গ্রামে যদি ধরি যে গ্রামেরটা অবশ্য অনেক ট্রেডিশনের সাথে সম্পর্কিত, পরম্পরা ছিল, বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে মানুষদের পূজা পার্বণের সময় যা যা বিক্রি হতো, যেমন সরাচিত্র,
তো সেইগুলার কিন্তু ওইটাও কিন্তু এক ধরনের ইমার্জেন্সি। পটচিত্র অনেক গুছানো জিনিস, কিন্তু ওর মধ্যে যদি সরাচিত্র ধরি, সরাচিত্রটা কিন্তু পপের মধ্যে পড়বে এই অর্থে যে কম দামে মানুষকে জিনিসটা দিয়ে দেওয়া, এবং ওইটার আর্টের ভ্যালুটা কখন শুরু হয়, পূজাটা শেষ হয়ে গেল, আমি এটা টাঙিয়ে রাখলাম, তখন কিন্তু এটা আর দেবদেবী থাকে না, থাকে দেবদেবীর রেফারেন্স থাকে, কিন্তু আমার পপ আর্টের যে ফ্ল্যাটনেস, দ্রুততার সাথে যে লাইন, হ্যাঁ, সাদা যে এগুলো আমরা দেখি অনেক সময় সাদা ব্যাকগ্রাউন্ডে, ওটার মধ্যে সবচেয়ে বেশি কামরুল হাসান যেখান থেকে শিখেছেন আর কি। তো এই যে সবচেয়ে বেশি দ্রুততার সাথে এঁকে ফেলা, এবং এখানে হাত পা গুলি কিন্তু আর থাকছে না। পিকাসো যেরকম অনেক ভেবে চিনতে তার হাত পাকে ভেঙে চুরে অন্য জায়গায় নিয়ে গেল পলিটিক্যাল করার জন্য, আর সেটা কিন্তু এই মানে গ্রামের এই শিল্পীদের হাতে এমনি এমনি হয়ে যাচ্ছে। তার দ্রুততার সাথে অনেক প্রোডাকশন করতে হবে, ফলে সে ফলে ওইটাও একটা ইমার্জেন্সি এস্থেটিকের সাথে আমরা কিন্তু মিলাতে পারি। তো বাংলাদেশের পপ যদি ধরি, সেটাও বাংলাদেশের পপ, যেখান থেকে কামরুল হাসান অনুপ্রাণিত হয়ে আসলে ছবি এঁকেছেন। আমার এক্সপ্রেশন তো অ্যাটলিস্ট আমার প্রতিবাদের ভাষাটা কেন একটা স্বাধীন দেশে আটকাবে, সেইটা গ্রাফিতি তো তাই প্রতিবাদের ভাষা। এমনকি আর্টের এক্সিবিশনেও অনেক সময় আমরা দেখেছি যে ইন্টারভেনশনের কথা ভাবছে অনেকে, হয়তো বড় ধরনের হয় না আমাদের দেশে, বাইরে কিন্তু হয়। আমেরিকার মতো জায়গায় রবার্ট মেপলথর্পের এগেইনস্টে কেস করে দিল, এবং সেই কেসটা অনেকে এড়াতে চাইল, কিন্তু আমি একজনের একটা পার্টিকুলার মিউজিয়ামের কথা জানি, এইসব কেস টেসের বিরুদ্ধে লড়ে তারপরেও রবার্ট মেপলথর্পের এক্সিবিশন করেছে আর কি। ওইখানে লিঙ্গের প্রশ্ন, ওইখানে আবার জাতিগত বা এই ধরনের কোনো কনফ্লিক্ট, তো নানান রকম কনফ্লিক্টের মধ্যে সমাজ যাবে, কিন্তু এই জিনিসগুলো রিজলভ হয় কিভাবে? আমি আপনি যদি আলাপ না করি তাহলে তো রিজলভ হবে না। তো গ্রাফিতি ওই কাজটা কিন্তু কিছুটা করে, যে আলাপটা বজায় রাখে, জারি রাখে, যে এই জিনিসগুলো আমাদের নজরে আনতে হবে। যে আমি কি বাক স্বাধীনতা হারালাম, আমি কি আমার রাজনৈতিক অধিকার হারালাম, আমি কি ভোটাধিকার হারালাম, এই জারি রাখাটা আমার মনে হয় খুবই জরুরি। এবং শিল্পীদের কাজই এটা, শিল্পী যা প্রত্যক্ষ করে সেই সত্য খুব সিম্পল ভাবে বলাই গ্রাফিতির কাজ আসলে।